নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্নেহা। শুরু করছি 6টার প্রাইম টাইম। আর প্রথমেই আজকে খবরের দিকে নজর রাখবো। লন্ডনে পাক দূতাবাসের সামনে বিক্ষোভ দেখান প্রবাসী ভারতীয়রা। কারোর হাতে সেখানে দেখা গিয়েছে পাকিস্তান বিরোধী পোস্টার এবং অনেকের হাতেই দেখা গিয়েছে হিন্দুত্ববাদী পোস্টার। এবং পাক দূতাবাসের সামনে আজ বিক্ষোভে ফেটে পড়েন কিছু প্রবাসী ভারতীয়রা। পাকিস্তান বিরোধী স্লোগান উঠল আজ লন্ডনের পাক দূতাবাসের সামনে বিক্ষোভ দেখান বেশ কিছু প্রবাসী ভারতীয়রা। হাতে ছিল পাকিস্তান বিরোধী পোস্টার এবং হিন্দুত্ববাদী পোস্টারও ছিল অনেকের হাতে। আপনাদের দেখাচ্ছি সেই ছবি। অন্যদিকে এই বিক্ষোভ ঘিরেই বিতর্কে জড়ালো পাকিস্তান। পাক দূতাবাসের সামনে ভারতীয়দের বিক্ষোভ গলা কেটে দেওয়ার ইশারা পাক আধিকারিকের। পাক সেনা উপদেষ্টা কর্নেল তৈমুর রাহত। পাক সেনা উপদেষ্টার ইশারায় তুঙ্গে ইতিমধ্যে বিতর্ক। লন্ডনেও বিতর্কে জড়ালো পাকিস্তান। পাক দূতাবাসের সামনে ভারতীয়দের যে সময় বিক্ষোভ চলছিল সেই সময় গলা কেটে দেওয়ার ইশারা পাক আধিকারিকের। পাক সেনা উপদেষ্টা কর্নেল তৈমুর রাহত, পাক সেনা উপদেষ্টার ইশারায় তুঙ্গে উঠেছে ইতিমধ্যেই বিতর্ক। আজ লন্ডনে পাক দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন বেশ কিছু প্রবাসী ভারতীয়রা এবং দূতাবাসের সামনে ভারতীয়দের বিক্ষোভের সময় কিন্তু লন্ডনেও বিতর্কে জড়ালো পাকিস্তান। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, লন্ডনেও বিতর্কে জড়ালো পাকিস্তান। গলা কেটে দেওয়ার মতো ভয়ঙ্কর এই ধরনের ইশারা পাক সেনার। তোমাকে জানিয়ে রাখবো যে পাকিস্তান কিন্তু পাকিস্তানেই আছে, অর্থাৎ এই নির্লজ্জতার ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি 22শে এপ্রিল যে নৃশংসভাবে বেছে হিন্দুদের হত্যা করা হয়েছে, ভারতে প্রায় 26 জন নিরীহ পর্যটক তাদের কিন্তু হত্যা করা হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে গোটা বিশ্ব যখন নিন্দা করছে এই ঘটনার, গোটা বিশ্ব যখন দুঃখ প্রকাশ করছে এবং সেখানেই দেখা গেল কি যে পাক হাই কমিশনের সামনে যখন এই ভারতীয় প্রবাসী অর্থাৎ লন্ডনে ভারতীয় প্রবাসীরা যখন তারই প্রতিবাদ করছিল, অর্থাৎ এই সন্ত্রাসবাদের প্রতিবাদ করছিল, এবং যখনই কিন্তু অর্থাৎ সেই সময় কিন্তু পাক হাই কমিশনের এবং পাক উপদেষ্টার সেনাকর্তা এবং তিনি কিন্তু গলা কেটে দেওয়া, রীতিমতো গলা কেটে দেওয়ার একটি অঙ্গভঙ্গি দেখায় এবং সেখানে যে সমস্ত ভারতীয়রা ছিলেন, সেখানে যে সমস্ত ভারতীয়রা তারা কিন্তু শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন এবং তাদের হাতে ছিল প্ল্যাকার্ড, তাদের হাতে ছিল ভারতের পতাকা। এই প্ল্যাকার্ডে কি লেখা ছিল? এই প্ল্যাকার্ডে তোমাকে জানিয়ে রাখবো লেখা ছিল আই অ্যাম হিন্দু, সেভ হিন্দু। এই ধরনের কিন্তু ভারত মাতা কি জয়, এই ধরনের কিন্তু তারা প্ল্যাকার্ড নিয়ে তারা রীতিমতো প্রতিবাদ করছিলেন। এবং সেই সময় দাঁড়িয়ে পাকিস্তানের পাক যে উপদেষ্টা কর্নেল তৈমুর রাহত তিনি কিন্তু একটি অঙ্গভঙ্গি দেখান এবং এই অঙ্গভঙ্গিতে তোমাকে জানিয়ে দেবো গোটা বিশ্বে এই মুহূর্তে নিন্দার ঝড়। কারণ এই নির্লজ্জতা একমাত্র পাকিস্তানই করতে পারে। আমরা দেখেছি যেভাবে নৃশংস ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে যে পাকিস্তানেরই নামে উঠে এসেছে এবং তারপরে কিন্তু যেটা সারা বিশ্ব, তোমাকে জানিয়ে রাখবো, সারা বিশ্ব যেভাবে নিন্দা করেছে, সারা বিশ্ব যেভাবে দুঃখ প্রকাশ করেছে, সেখানে দুঃখ প্রকাশ তো দূরের কথা, রীতিমতো ব্যঙ্গ করা হচ্ছে, রীতিমতো যে গলা কেটে দেওয়ার একটা বিতর্ক কিন্তু এই মুহূর্তে সেই ছবি আমাদের সামনে উঠে এসেছে। একেবারেই আপনার সঙ্গে থাকো। আমরা কথা বলেছিলাম প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর.কে. শ্রীবাস্তবের সঙ্গে, তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। পাকিস্তান যেটা আছে ওটা আপনার একটা টেরর স্টেট বলা হবে। তার মানে এদের যারা পাকিস্তানি পাসপোর্ট নিয়ে যারা পুরো বিশ্বে ঘোরাফেরা করছেন, যারা ওরা চাকরি করছেন, ওদের উপরে তো একটা ইম্প্যাক্ট হবে। তাই জন্য এরকম রিয়াকশন। আপনার দেখুন, আরো একটু দেখুন, আপনি দেখবেন যে আস্তে আস্তে করে আপনার পাকিস্তানের এই সেনার উপরে কি করে চাপ সৃষ্টি হবে। বিকজ এরকম জিনিস করলে পাকিস্তানের যারা লোক, যারা রিমিটেন্স ওখানে পয়সা পাঠান, ওরা বলবে যদি আমাদের স্টেটকে টেরর স্টেট বলা হয়, আমাদের স্টেটের উপর যদি স্যাংশন ডালা হয়, তাহলে আমরা তো কোনো জায়গায় চাকরি পাবো না। তাই এখন পাকিস্তান মাটি থেকে দূরে, আমাদের ইন্ডিয়া পাকিস্তান বর্ডার থেকে দূরে একটা অনেক দূরে একটা মাটিতে লন্ডনে গিয়ে এরকম কথা হওয়া, এটা ইঙ্গিত করছে যে আস্তে আস্তে করে ভারতের যেটা ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভ আছে, ভারতের যেটা আমরা বিশ্বের যেটা একটা আমাদের স্ট্যান্ডিং আছে, ওইটা প্রতিফলিত হয়েছে। আর মানুষ যেটা পাকিস্তানে যারা সিটিজেন আছেন ওদেরকে বলা হচ্ছে ইয়োর ডেজ আর নাম্বারড।
আইদার হাসিম মুনির যাক আর ওনার যে DGISI যাক, বা ওরা যদি বলেন তাহলে ওদের যে সন্ত্রাসবাদী যে সরগনা আছে, যে লস্কর তৈবা চিফ হাবিব সঈদ বা লাখভি, ওদেরকে দিয়ে দাও যেরকম আপনি দিয়েছেন আমেরিকাকে। আরে আমাদের সঙ্গে রিলেশন ভালো বানাও, ওদেরকে ট্রায়াল ফেস করতে দাও। একদিকে আপনি সাপ পৌঁছবেন, অন্যদিকে আপনি ভাববেন যে আপনি গুড়ি গুড়ি হয়ে বিশ্বে ঘুরে বেড়াবেন, এটা সম্ভব নয়। এটা ইঙ্গিত। আমরা কথা বলেছিলাম প্রাক্তন NSG কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে, তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। দেখুন, এটা একটা নেহাতি নির্লজ্জতা বা বেপরোয়া ব্যাপার নয়, এটা খুব সুচতুর ভাবে পাকিস্তান করছে। ওরা প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে ভারতকে, কারণ জানেন তো যে আজকের দিনে যুদ্ধতে প্রথম যে যুদ্ধ শুরু করবে বা আক্রমণ করে, সেটাকে আন্তর্জাতিক জগতে একটু নেগেটিভ ভাবে দেখা হয়। যুদ্ধ কেউ করলো, তার প্রতিক্রিয়া দেখালো, রেসপন্স করলো, সেটা আলাদা ব্যাপার হয়। সুতরাং ওরা ভারতকে প্রভোগ করেই যাচ্ছে যাতে ভারত যুদ্ধে লিপ্ত হয়। সেটা ভারত ওদের হতে দেবে না, কারণ ভারত আজ পর্যন্ত কোথাও নিজে থেকে যুদ্ধ করেনি, ভারত রেসপন্স করেছে এবং ওরা জানে যে ভারতের রেসপন্স কি হবে। সেজন্য এটা ওরা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে ভারত সরকারকে প্ররোচনা দেওয়ার। আবারও সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি স্বপ্নার কাছে। স্বপ্না, লন্ডনে পাক দূতাবাসের সামনে যেই সময় প্রবাসী ভারতীয়রা বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই সময় গলা কেটে দেওয়ার মতো ইশারা পাক আধিকারিকের। শুধু গলা কেটে দেওয়ার মতো ইশারাই নয় স্নেহা, তোমাকে জানিয়ে রাখবো যে যখন এই ভারতীয় প্রবাসীরা তারা প্রতিবাদ জানাচ্ছিলেন, সেই সময় পাক হাই কমিশনের ভিতর থেকে রীতিমতো গান বাজনা চালানো হয়, রীতিমতো লাউড মিউজিক দিয়ে চালানো হয় এবং পাশাপাশি এক ব্যক্তি এবং এই হাই কমিশনের মধ্যেই এক ব্যক্তি কিন্তু চায়ের কাপ সামনে দেখায়, অর্থাৎ রীতিমতো পুরো বিষয়টাকে একটা হাস্যকর বিষয়ে নিয়ে গিয়েছে। এবং তোমাকে জানাই যে 22শে এপ্রিল যে ঘটনা ঘটেছে, যেভাবে হিন্দুদের নিধন করা হয়েছে, যেভাবে হত্যা করা হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে যে দুঃখ প্রকাশ করবে সেইটুকু মানবিকতা কিন্তু পাকিস্তানিদের মধ্যে নেই। এবং উল্টে দুঃখ প্রকাশ তো দূরে থাক, আমরা দেখলাম রীতিমতো অসভ্য আচরণ, রীতিমতো নির্লজ্জ আচরণ এবং বলা যেতে পারে একেবারে অধ্যত্ব প্রকাশ করছে কিন্তু এই মুহূর্তে পাকিস্তান দাঁড়িয়ে। কারণ আমরা দেখেছি যে যেই ঘটনা ঘটেছে তাতে কিন্তু গোটা বিশ্ব জুড়ে নিন্দার ঝড় উঠেছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে পাকিস্তানের পক্ষ থেকে এই ধরনের আচরণ কিন্তু শুধুমাত্র ভারতবাসীরাই নিন্দা করছে তা নয়, একেবারে সারা বিশ্ব এই ছবি দেখছে, সারা বিশ্বেই কিন্তু নিন্দার ঝড় কার্যত বয়ে যাচ্ছে। স্নেহা, ধন্যবাদ স্বপ্না। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজকুমার কোঠারি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। ওখানে লন্ডনের দূতাবাসে যেভাবে বিকৃত করে ছবি ইঙ্গিত করেছেন ভারতীয়দের উদ্দেশ্যে, এটা প্রথমত খুবই অশোভনীয় এবং আনপার্লিয়ামেন্টারি এবং আন্তর্জাতিক নিয়ম বা আন্তর্জাতিক আইন অনুযায়ী এটা কিন্তু তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একেবারেই নয়। কারণ আমরা সবসময় আন্তর্জাতিক ক্ষেত্রে প্রত্যেকটা রাষ্ট্র পরস্পরকে ন্যূনতম যে সম্মান, রেসপেক্ট, সেটা দিয়ে চলবো, এটাই আন্তর্জাতিক সম্পর্কের একটা ন্যূনতম বেসিক ক্রাইটেরিয়া। তো সেই রকম জায়গায় থেকে আজকে যখন প্রবাসী ভারতীয়রা তারা বিক্ষোভ দেখাচ্ছিল এবং তাদের আন্দোলন মত প্রকাশ করতে যাচ্ছিল, সেই সময়ে যেভাবে বিকৃত করে ছবিটা দেখানো হয়েছে, এটা প্রমাণ করে যে পাকিস্তান কতটা একটা হলো স্টেট। পাকিস্তানের নিজস্ব সামগ্রিকভাবে ইন্টারনাল ব্যবস্থাটাই যে ভেঙে পড়েছে এবং পুরো পাকিস্তান রাষ্ট্রটাই যে সেনাদের দ্বারাই পরিচালিত এবং নিয়ন্ত্রিত, এটা আরেকবার নতুন করে প্রমাণ হলো। সুতরাং পাকিস্তানে গণতন্ত্র যেটা হয়, যখনই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, সেটা কিন্তু নামে মাত্র থাকে, পুতুল সরকারের মতো ভূমিকা পালন করে। পরোক্ষে কিন্তু সামগ্রিকভাবে পাকিস্তানের রাজনৈতিক ব্যবস্থা নিয়ন্ত্রিত হয়, পরিচালিত হয় সেনাদের দ্বারা, সেটা আরেকবার নতুন করে প্রমাণ হলো। সিন্ধু জল চুক্তি স্থগিত ভারতের আশঙ্কায় পাল্টা হুমকি পাকিস্তানের। এই খবর নিয়ে ফিরবো, তবে এখন সময় ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর।
ফিরে আসলাম বিরতির পর। প্রাইম টাইমে এবারে যে খবর দিকে আমরা নজর রাখবো, সিন্ধু জল চুক্তি স্থগিত ভারতের, এবং এই চুক্তি স্থগিতের পরই আশঙ্কায় কার্যত একের পর এক হুমকি শানাচ্ছে পাকিস্তান। আপনারা জানেন সিমলা চুক্তি স্থগিত করার মতনও হুমকি শানিয়েছে পাকিস্তান। জল বন্ধ হলে রক্তাক্ত হবে সিন্ধু, হুমকি বিলাওয়াল ভুট্টো জারদারির। শান্তি আমাদের দুর্বলতা নয়, এমনটাই বলেছেন শাহবাজ শরীফ। আপনারা জানেন পহেলগাঁও কাণ্ডের পর একাধিক কড়া বার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার, এবং সেখানে সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিতের কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এরপরই আশঙ্কায় কার্যত একের পর এক হুমকি পাকিস্তানের। কি বলেছেন বিলাওয়াল ভুট্টো জারদারি, শোনাবো আপনাদের। और मैं सखर में इसी सिंधु दरिया के साथ खड़े होके भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा। या इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। নিউজরুম থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময়দা, সিন্ধু জল চুক্তি স্থগিত ভারতের, এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি কার্যত আশঙ্কায় একের পর এক হুমকি শানাচ্ছে পাকিস্তান। হ্যাঁ, একেবারেই সিন্ধু যদি জলচুক্তি স্থগিত করার কথা যেটা ঘোষণা করেছে ভারত, এবং কার্যত সেই স্থগিত করার লক্ষ্যে ইতিমধ্যেই কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আমরা জানি গতকালই অমিত শাহ একটা উচ্চ পর্যায়ের মিটিং করেছেন, সেখানে জলশক্তি মন্ত্রী নিজে উপস্থিত ছিলেন, জলসম্পদ সচিব উপস্থিত ছিলেন, এছাড়াও উচ্চপদস্থ অনেক আধিকারিকরা উপস্থিত ছিলেন, এবং সেখানেই মোটামুটি একটা পরিকল্পনা হয়ে যায়, রোড ম্যাপ করা হয় যে এই যে জলচুক্তি স্থগিত করার কথা বলা হচ্ছে, এবং তার ফলে যে জল পাকিস্তানে যেত সেই জলটা ভারতের মাটিতে কিভাবে কাজে লাগানো যায়, ভারতের জনগণের জন্য কাজে লাগানো যায়। ঝিলম, চেনাব এবং সিন্ধু এই তিনটে নদের যে বিশাল পরিমাণ জল প্রত্যেক বছর ভারত থেকে বাহিত হয়ে যেত পাকিস্তানে, সেই জলটাই ভারতের মাটিতে কাজে লাগানোর জন্যেই জলাধার তৈরির কাজ যেমন শুরু করা হচ্ছে, একই সঙ্গে জলবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু করা হচ্ছে, এবং আরও রকম নানা প্রকল্প তৈরি করে এই জলটা ভারতের জনগণের উপকারে, ভারতের মানুষের কৃষিকার্যের জন্য ব্যবহার করার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। ভারতের এই যে উদ্যোগ, এই জায়গাটাতেই পাকিস্তান একেবারেই প্রচণ্ড রকম তটস্থ হয়ে আছে, কারণ তারা সিন্ধু নদের এই তিনটি যে নদী তার জলের ওপর পুরোপুরি নির্ভরশীল। পাকিস্তানে যদি এই তিনটি নদী দিয়ে বাহিত জল পাকিস্তানে না যায়, সেক্ষেত্রে পাকিস্তানের কৃষিকাজ একদম ব্যাপকভাবে মার খাবে। এই কারণেই আজকে বিলাওয়াল ভুট্টো এই রকম একটা ভয়ঙ্কর হুমকি দিয়েছেন যে হয় সিন্ধু দিয়ে জল বইবে অথবা ওদের রক্ত বইবে। এক্ষেত্রে ওদের রক্ত বলতে একেবারে স্পষ্টতই তিনি ভারত এবং ভারতীয়দের দিকে উল্লেখ করেছেন। এটা একেবারেই বোঝা যাচ্ছে যে এটা একটা পরাজিতর আস্ফালন। যেহেতু জল পাওয়া যাবে না, জল যদি না পাওয়া যায় পাকিস্তান আরও কোণঠাসা হবে, তাদের মানুষের কাছে প্রশ্ন আসবে মানুষের কাছ থেকে। সেই জায়গা থেকেই দাঁড়িয়ে এই বিলাওয়াল ভুট্টোরা এই রকম রক্ত গরম করা কথা বলতে শুরু করেছেন, যাতে পুরো দোষটা ভারতের ওপর চাপিয়ে দেওয়া যায়। এবং এই কারণেই রক্ত বইবে নদী দিয়ে এটা ঘোষণা করার অর্থ এক প্রকার যুদ্ধ ঘোষণা করে দেওয়া। এবং সেইটা যেটা এর আগেও আমরা দেখেছিলাম, পাকিস্তান বলেছে যে সিন্ধু চুক্তি যদি স্থগিত করে দেওয়া হয় সেক্ষেত্রে সেটা এক প্রকার যুদ্ধ ঘোষণা হিসেবেই দেখা হবে। এবং কার্যত আজকে বিলাওয়াল ভুট্টো যেটা বললেন সেটা একেবারেই যুদ্ধ ঘোষণা করে দেওয়ারই সামিল, কারণ নদী দিয়ে জলের বদলে রক্ত বইবে, এটা যুদ্ধ ছাড়া আর কিছু হতে পারে না। স্নেহা, একেবারে চিন্ময়দার সঙ্গে থাকো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এই সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করেছে কেন্দ্রীয় সরকার ভারত, এবং তারপরে একের পর এক হুমকি শানাচ্ছে পাকিস্তান। জল বন্ধ হলে রক্তাক্ত হবে সিন্ধু, এমনই হুমকি এবার।
আমরা যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। স্বাগত জানাবো নিউজ টাইমের পর্দায়। সিন্ধু চুক্তি স্থগিত হওয়া নিয়ে পাকিস্তানের যে হুঙ্কার, সেটা কি আতঙ্কের বহিঃপ্রকাশ? কি বলবেন? বলছে রাজনৈতিক নেতৃত্ব, সেগুলো তো তার কোনো আইনগত স্বীকৃতি নেই। ভারত সরকার 60 সালে চুক্তি করেছিল পাকিস্তানের সঙ্গে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায়, ঠিক আছে, এবং চুক্তি ভাঙতে গেলে কি কি করতে হবে তারও শর্ত বলা আছে। ঠিক আছে, ভারত চুক্তি সিদ্ধান্ত নিয়েছে চুক্তি ভাঙবে, এরপরে ওরা তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাওয়ার সম্ভাবনা, কারণ আমরা কোনো আর্বিট্রেশনে তো যাইনি, আমরা নিজেরাই ভেঙেছি, তো সুতরাং ওরা আর্বিট্রেশনে যাবে, সেটাই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের কাছে, এবং সেখানে লম্বা প্রসিডিওর। ততক্ষণ পর্যন্ত পাকিস্তানে যা ড্যামেজ হয়ে যাবার হয়ে যাবে, কেননা ইন্দাস বেসিনের জল থেকেই তাদের এগ্রিকালচারটা পুরোপুরি, পাঞ্জাবের এগ্রিকালচার ডিপেন্ডেন্ট হয়ে আছে। অন্য জায়গায় সেভাবে জল নেই, খাবার জলও ওদের অসুবিধা আছে, পুরোটাই ইন্দাস ভ্যালির উপরে ইন্দাস রিভার সিস্টেমের উপরেই নির্ভর করে ওদের বসে আছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে ভারত যখন জল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, পাকিস্তানের অর্থনীতিতে এবং তাদের কৃষি ব্যবস্থায় ব্যাপক একটা ক্ষতি হবার সম্ভাবনা আছে, এবং সেখানকার মানুষও সরকারের বিরুদ্ধে রেগে যাওয়ার সম্ভাবনা আছে। তোমরা এমন কি করলে যাতে করে সিন্ধু নদীর জলটা আমাদের আটকে দিল, এইটা প্রশ্ন মানুষ করতে পারে। সাধারণত মানুষ ওখানে ভারত বিদ্বেষী এমনভাবে করে রাখা হয়েছে, তারা হয়তো এই জায়গায় যাবে কি কতটা সেটা আগামী দিনই বলবে। তবে এইটুকুন পরিষ্কার যে আমরা নিঃসন্দেহে যে সিন্ধু নদীর যে জল, সিন্ধু নদী এবং তার উপনদীগুলো জল যেগুলো আগে আমরা ধরে রাখতে পারতাম না, আমাদের সে ব্যবস্থা ছিল না, এখন সে ব্যবস্থা আমরা করেছি। আমাদের ড্যাম তৈরি হয়েছে, খাল তৈরি হয়েছে, যেখানে জল আটকালে অন্য জায়গায় আমরা পাঠিয়ে দিতে পারবো। তার ফলে একটা সময় ছিল যখন আমরা 80% ওদের দেবার কথা, আমরা 90%ও দিতাম, কারণ আমাদের জল রাখার জায়গা ছিল না। এই জায়গায় দাঁড়িয়ে এটা তো পাকিস্তানের উপরে একটা ভাতে মারার একটা চেষ্টা ভারতের, এবং তোমরা আমাদের যেভাবে ক্ষতিগ্রস্ত করছো, ভারতের সমাজ ব্যবস্থার উপর আঘাত আনছো, তার ফলে আমরা এটা করতে বাধ্য হয়েছি। ভারত সরকার চিরকালই বলে এসছে সেখানকার সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনো সংঘাত নেই, কিন্তু সেখানকার যারা মিলিটারি শাসক রয়েছে তারা ভারতবর্ষে আতঙ্কবাদী ছড়াচ্ছে এবং তারা কথা শুনছে না, এবং তারা যদি প্রমাণ দেয় যে এই সমস্ত আতঙ্কবাদীকে তারা গ্রেপ্তার করবে বা কিছু করবে, তাহলে আমরা তুলে নিতে পারি। রাজাগোপাল বাবু, আরো একটি বিষয়, এই যে সিন্ধু জল বন্টন চুক্তি, এই চুক্তিতে স্পষ্ট উল্লেখ কোনো এক পক্ষ একতরফা ভাবে এটা লঙ্ঘন করতে পারবে না, সেক্ষেত্রে ভারতের পক্ষে এই চুক্তি একক সিদ্ধান্তে স্থগিত করা কি সম্ভব? না, আমরা ওরা এবার তো কোর্টে যাবে নিঃসন্দেহে, না আমরা তো বলছি আমরা মানছি না, ওরা কোর্টে যাবে, ঠিক আছে। আমরা কোর্টে গেলে আমরা আমাদের বক্তব্য তো রাখবোই, ঠিক আছে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাবে, তারপরে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের তো রায়ে তো বাইন্ডিং নয়। এতকাল আমরা দেখেছি সব নানান জায়গায় চায়নার ওপর ছিল, পুতিনের ওপর ছিল, কেউ মানেনি। দেখা যাক সেটা ভারত সরকার কি করে আগামী দিনই বলবে। তো এখন যে লম্বা প্রসেস, কোনো হয়তো সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমরা যে পাকিস্তানকে একেবারে জল দেবো না এরকম নয়, এটা একটা ক্ষণিকের ওদের উপরে একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা ভারত সরকারের, এবং জল যদি বন্ধ হয়ে যায় ওরা তো পাকিস্তান অর্থনীতিটাই শেষ হয়ে যাবে না। এটা বেশি দিন হয়তো চলবে না, কিন্তু সাময়িক তো একটা তো বুঝিয়ে দেওয়া যে কি বিপদ আমাদের হতে চলেছে। এবং এতেই হয়তো ওরা যদি মনে করে যে না আতঙ্কবাদ ছড়াবো না, ভুল হয়ে গেছে, এবার আতঙ্কবাদের যে ঘাঁটিগুলো আছে সেগুলো আমরা ভেঙে দেবো, এইগুলো যদি বলতে শুরু করে তাহলে তো ভারত সরকার বলে ঠিক আছে আমরা জল দিয়ে দেবো, ঠিক আছে না। সুতরাং সেইগুলো হওয়ার সম্ভাবনা আছে, না হয় তো মুখ করতে হবে। সুতরাং এটাই হচ্ছে আজকালকার দিনের যুদ্ধ। আজকালকার ওই যেভাবে ইউক্রেন রাশিয়ায় যুদ্ধ হচ্ছে সেইভাবে ভারত পাকিস্তানের যুদ্ধ হওয়ার সম্ভাবনাটা কম। ভারত পাকিস্তানের ভেতরকার যে সমস্ত শক্তিগুলো আছে যারা পাকিস্তান থেকে বেরিয়ে আসতে চাইছে, ভারত তাদেরকে মদত নিঃসন্দেহে দেবে, সেগুলো তো দিচ্ছেও হয়তো এই মুহূর্তে। বালুচিস্তানে কালকে 10 জন পাকিস্তানি সেনাকে মেরে ফেলেছে সেখানকার বিদ্রোহীরা, এবং এই প্রসেস চলতেই থাকবে, এবং ওরা ভারতের নানানভাবে সাহায্য চাইছে। এখন ভারত কিভাবে সেই সাহায্যটা দেবে আগামী দিনই সেটা বলবে। এখন পরিষ্কার ভারত কিন্তু পাকিস্তানকে আর অখণ্ড রাখবে না। যেভাবে ইন্দিরা গান্ধী 71 সালে বাংলাদেশকে সৃষ্টি করেছিলেন, এখনকার যারা সরকার আছে তারাও চেষ্টা করছে পাকিস্তানকে পাকিস্তানের অখণ্ডতা ভেঙে চুরমার করে দেওয়া যায়, যাতে করে তাদের এই আস্ফলন ভারতের বিরুদ্ধে সেটা যাতে তারা আর ভবিষ্যতে না দেখাতে পারে, এবং পাকিস্তান টুকরো টুকরো হলে বাংলাদেশও সেখান থেকে শিক্ষা নিতে বাধ্য হবে। তারা আমাদের উপর যে আস্ফলন দেখাচ্ছে, সেখান থেকে যে উগ্রবাদ ভারতবর্ষে ছড়াচ্ছে, সেগুলো সেখান থেকে অনেকটা বিরত হবে।
ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্যের কাছে। চিন্ময়দা, একদিকে আমরা দেখছি যে ভারত যে সিদ্ধান্ত নিয়েছে সেখানে দাঁড়িয়ে হাতে মারার চেয়ে ঘুরিয়ে ভাতে মারার চেষ্টা, কিন্তু অন্যদিকে পাকিস্তানের যে হুঙ্কার সেখানে দাঁড়িয়ে সেই যুদ্ধ খেলাই আবার সামনে আসছে। হ্যাঁ, একেবারেই। এবং এইটা একেবারেই দেখো, এই হুঙ্কার স্পষ্টতই নিজেদের পিঠ বাঁচানোর জন্যে। যে প্রসঙ্গটি বললেন রাজাগোপাল ধর চক্রবর্তী, যে পাকিস্তানের মানুষ যে প্রশ্ন করতে শুরু করবেন যে যদি জল না পায়, যে কৃষক জল পাচ্ছে না, যার ক্ষেত শুকিয়ে যাচ্ছে, যিনি সারা বছর চাষ করতে পারবেন না, অনাহারে থাকতে হবে তার পরিবারকে, তিনি তো ঘুরিয়ে প্রশ্ন করবেন যে কেন আমি জল পাচ্ছি না। এতদিন পর্যন্ত জল পেয়ে এসেছি, সিন্ধুর যে নদগুলো রয়েছে, সিন্ধুর যে উপনদীগুলো রয়েছে, সেখান দিয়ে জল পাকিস্তানের মাটিতে বয়ে গেছে, কেন সেটা বন্ধ হয়ে গেল? তখন তার কি জবাব দিতে পারবে পাকিস্তান সরকার? তারা কি এইটা বলবে যে না, আমরা সন্ত্রাসবাদকে মদত দিয়েছি, আমাদের এখান থেকে সন্ত্রাসবাদীরা কাশ্মীরে গিয়ে হামলা করে নিরীহ মানুষদের মেরে ফেলেছে, সে কারণেই ভারত সরকার বন্ধ করে দিয়েছে? এটা তো বলা যাবে না। কাজেই এখন থেকে সেই ক্ষেত্র প্রস্তুত রেখে দেওয়া যে যাতে পুরো দোষটা পড়ে ভারতের। এবং জানো, যখন এই রকম হাওয়া গরম করা হয়, যে পুরো দোষ একটা জাতীয়তাবাদী, উগ্র জাতীয়তাবাদী আবেগ তৈরি করা, যাতে যে আমাদের যে প্রতিবেশী দেশ রয়েছে তাকে শত্রু রাষ্ট্র বানিয়ে ফেলা যায়, এবং সমস্ত দোষ আমার না খেতে পাওয়া, আমার কৃষি জমিতে জল না পাওয়া, তার কারণ হিসেবে, শত্রু হিসেবে চিহ্নিত করা হোক ভারতকে। এই রকম একটা আবহাওয়া তৈরি করা, সেই কারণেই আজকে বিলওয়াল ভুট্টো এই কথাটা বলেছেন যে হয় সিন্ধু দিয়ে জল বইবে অথবা রক্ত বইবে, ওদের রক্ত বইবে। এই কথাটা বিশেষ তাৎপর্যপূর্ণ। অর্থাৎ এই হুমকিটাও অনেকটাই রাজনৈতিক, নিজেদের পিঠ বাঁচানোর জন্যে। নিজেদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, পাকিস্তান বিলওয়াল ভুট্টোর যে রাজনৈতিক দল, তারা যাতে প্রশ্নের মুখে না পড়েন, তাদের জনপ্রিয়তা যেন না কমে, এই জায়গাটা কিন্তু তৈরি করার ক্ষেত্র তৈরি হয়ে গেছে। সেই কারণেই এই রকম নানা রকম হুমকি এবং হুঁশিয়ারি আসতে থাকবে পাকিস্তানের মাটি থেকে, যার বাস্তব ভিত্তি কিন্তু যদি আমরা একটু বিবেচনা করে দেখি, শক্তির হিসেবে যদি বিবেচনা করে দেখি, যে তার বাস্তব কোনো ভিত্তি নেই। কাজেই এই সমস্ত রক্ত বইয়ে দেওয়ার কথা বলে হয়তো বিলওয়াল ভুট্টো দেশের মাটিতে নিজের ভাবমূর্তি রক্ষা করতে চাইছেন, কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন পড়বে না। স্নেহা, একেবারে চিন্ময়দা, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্যের সঙ্গে। শিক্ষাকর্মীদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর, এই খবর নিয়ে ফিরবো। তবে এখন সময় ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে আসলাম বিরতির পর। প্রাইম টাইমে এবার এসে খবরের দিকে নজর রাখবো। শিক্ষাকর্মীদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষাকর্মীদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর, মুখ্য সচিবের ফোন মারফত বার্তা দিলেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিভিউ পিটিশন দাখিল করবে রাজ্য। গ্রুপ সি কর্মীদের মাসে 25,000 টাকা, গ্রুপ ডি কর্মীদের মাসে 20,000 টাকা। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টাকা দেওয়া হবে, এমনটাই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন, গত কয়েকদিন আগেই যেভাবে বিক্ষোভ চালাচ্ছিলেন শিক্ষাকর্মীরা, সেখানে দাঁড়িয়ে এবার শিক্ষাকর্মীদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনে রয়েছে প্রতিনিধি প্রিয়াঙ্কা এইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, শিক্ষাকর্মীদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি বার্তা দিয়েছেন তিনি আজ? দেখো, আজকে নবান্ন সভাঘরে চাকরিহারা শিক্ষা কর্মীদের সঙ্গে বৈঠক ছিল রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থের। সেখানেই কিন্তু মনোজ পন্থের ফোন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন এবং সেখানে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মী যারা রয়েছে 2016 এসএসসি, তাদের পাশে রয়েছেন তিনি। এবং শুধু তাই নয়, যে তাদের জন্য বেশ কিছু ঘোষণা তিনি করেছেন আজকে সরাসরি। সেই ঘোষণাতে কি ছিল? সেই ঘোষণাতে তিনি জানিয়েছেন যে সরকার গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের জন্য রিভিউ পিটিশন করবে, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অর্থ সাহায্য দেবে, এবং সেই অর্থ সাহায্য কত করে দেওয়া হবে সেটাও কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। গ্রুপ সি শিক্ষাকর্মীদের জন্য প্রতি মাসে 25,000 টাকা করে দেওয়া হবে, এবং গ্রুপ ডি যারা শিক্ষাকর্মীরা রয়েছেন তাদের জন্য প্রত্যেক মাসে 20,000 টাকা করে ভাতা দেওয়া হবে, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। স্নেহা, সঙ্গে থাকো প্রিয়াঙ্কা। শিক্ষাকর্মীদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচিবের ফোন মারফত কি বার্তা দিয়েছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের।
আমরা রিভিউ প্রতিষ্ঠানে যাব। নাম্বার 1, টিচারদের জন্য যেমন যাব, আমরা গ্রুপ সিবি যারা আছে তাদের জন্য যাব। শিক্ষাকর্মীদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য সচিবের ফোন মারফত বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। কি বার্তা দিয়েছেন আরো একবার শোনাবো আপনাদের। আমরা রিভিউ প্রতিষ্ঠানে যাব। নাম্বার 1, টিচারদের জন্য যেমন যাব। গ্রুপ সি কর্মীদের মাসে 25,000 টাকা এবং গ্রুপ ডি কর্মীদের মাসে 20,000 টাকা, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টাকা ঘোষণা। আমরা রিভিউ প্রতিষ্ঠানে যাব। নাম্বার 1, টিচারদের জন্য যেমন যাব, আমরা গ্রুপ সিবি যারা আছে তাদের জন্য যাব। আমি কোনো ভাগাভাগি করতে নেই, কারণ যেহেতু কোর্টে কেস সাবজেক্ট আছে, আমি কোর্টের ব্যাপারে কোনো কথা বলতে পারবো না, কারণ আমরা কোর্টের রায়টা মানবো। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, আমি তো বলেছি যে আমরা করে যাচ্ছি, আমরা রিভিউ করবো এবং সেক্ষেত্রে তো খরচা ওদের করতে হবে না, খরচাটা গভর্নমেন্টই করবে, গভর্নমেন্টই দেখে দেবে। নাম্বার 3 হচ্ছে, যদি কোর্ট অ্যালাউ করে ওদের কাজ করতে দেবে, যদি কোর্ট ওখানে অ্যালাউ না করে, সেটা অল্টারনেটিভ কি হবে সেটা আমরা কোর্টের রায় দেখে ভাববো। এবং এটুকু আমি নিশ্চিন্ত করতে পারি, আমরা কিছু না কিছু নিশ্চয়ই করার চেষ্টা করবো আইনের মধ্যে থেকেই। এটা হলো ওদের জন্য, গ্রুপ সিডির জন্য। লেবার ডিপার্টমেন্ট থেকে আমরা সোশ্যাল সিকিউরিটি স্কিমের মাধ্যমে যারা গ্রুপ ডি আছেন তাদের 20,000 টাকা এবং যারা গ্রুপ সি আছেন তাদের 25,000 টাকা করে দেবো। পহেলগাঁওয়ে নিহত বাংলার 3 জন, প্রতি পরিবারকে 10 লক্ষ টাকা ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিতানে স্ত্রী ও বাবাকে আলাদা টাকা ঘোষণা। আবার যাব আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আজ ভৌমিকের কাছে। প্রিয়াঙ্কা, পহেলগাঁওয়ে নিহত বাংলার 3 জন, তাদের পরিবারের উদ্দেশ্যে আজ কি বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? একেবারে দেখো, পেহেলগাঁওয়ে জঙ্গি হানায় নিহত পরিবারের জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঘোষণা করেছেন। পুরুলিয়ার বাসিন্দা মুনিশ রঞ্জন মিশ্র এবং বিহারের বাসিন্দা সমীর গুহর পরিবারকে 10 লক্ষ টাকা করে দেওয়া হবে, এমনটাই কিন্তু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পাটুলির বাসিন্দা বিতান অধিকারী তার স্ত্রী এবং তার মা বাবাকে আলাদা করে 5 লক্ষ টাকা দেওয়া হবে, আর্থিক সাহায্য, আর্থিক প্রতিষ্ঠান দেওয়া হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। বিতানের বাবা মাকে পেনশন দেওয়া হবে প্রত্যেক মাসে 10,000 টাকা, এমনটাও কিন্তু জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নিজে জানিয়েছেন। পাশাপাশি তাদের স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। ধন্যবাদ প্রিয়াঙ্কা। পহেলগাঁওয়ে নিহত বাংলার 3 জন, প্রতি পরিবারকে 10 লক্ষ টাকা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাবো আপনাদের কি বলেছেন তিনি। আমরা 10 লাখ টাকা করে পরিবারকে দেব। এই পরিবারগুলোকে যারা তেরো আটাতে মারা গেছে এবং আদি ভাই তিহরকে মারা গেছে, তবে একটা ক্ষেত্রে যেটা বাবা যাদের আছে কুষ্টিয়া, তাদের আমরা টাকাটা দুভাবে ভাগ করবো। 5 লাখ টাকা ওয়াইফের নামে যাবে, 5 লাখ টাকা যাবে বাবা মার নামে। আর একটা যে বিতানের বাবা মা যে আছে তারা খুবই বয়স্ক, তার ছেলের পয়সায় ওষুধ কিনতে হতো। আমি বিতানের বাবার নামে একটা স্বাস্থ্যসাথী কার্ড আটকে করে দিতে বলেছি লোকাল কাউন্সিলরকে, এবং আমরা যেটা আইএনসিএ থেকে আমরা অনেক লোককে যারা খুব ডিস্ট্রেসের মধ্যে থাকেন তাদের আমরা একটা সাহায্য করি, পেনশন করি। বিতানের বাবার নামে একটা 10,000 টাকার পেনশন আমরা করে দিচ্ছি, যাতে ওনার মেডিসিনের জন্য কোনো অসুবিধা না হয়। প্লাস 5 লাখ টাকা স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছি এবং বাবা মার নামে 5 লক্ষ টাকাও আমরা দেবো। পরিবার প্রতি 10 লক্ষ টাকা করে আমরা দেবো রাজ্য সরকার থেকে। এই যে 5টি পরিবার আছে, 5টি পরিবারকে
দুই হচ্ছে যদি কেউ চাকরি চান, যেমন আমাকে কি হচ্ছে কথা হয়েছে, তিনি 12 সাল পাস করেছেন, গ্রাজুয়েশন করতে গিয়েছিলেন, তাই কমপ্লিট করা হয়নি, তো তাকে আমরা একটা চাকরি করবো। শামশেরগঞ্জের জাফরাবাদে গেলেন শুভেন্দু অধিকারী। শামশেরগঞ্জের জাফরাবাদে গিয়েছিলেন আজ শুভেন্দু অধিকারী, গেলেন নিহত বাবা ছেলের বাড়িতে। আপনারা জানেন গত কয়েকদিন আগেই মুর্শিদাবাদে যে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে দাঁড়িয়ে নিহত হয়েছেন বাবা ছেলে, তাদের বাড়িতেই আজ গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। পরিবার চাইছে বিএসএফ ক্যাম্প, এনআইএ তদন্ত, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বজনহারা পরিবারকে 20 লক্ষ টাকার সাহায্য, আর্থিক সাহায্য শুভেন্দু অধিকারীর। ওরা মুখ্যমন্ত্রীর টাকা প্রত্যাহার করেছেন, প্রমাণিত, আমি হিন্দু মন জিতে নিয়েছি, জাফরাবাদে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফোনে রয়েছে প্রতিনিধি মোহাম্মদ রফি। রফি, শামশেরগঞ্জের জাফরাবাদে গিয়েছিলেন আজ শুভেন্দু অধিকারী এবং সেখানে গিয়ে তিনি বললেন যে ওরা মুখ্যমন্ত্রীর টাকা প্রত্যাহার করেছেন, প্রমাণিত, আমি হিন্দু মন জিতে নিয়েছি। হ্যাঁ, একদমই। আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসেছিলেন শামশেরগঞ্জের জাফরাবাদ, যে বাড়িতে বাবা ও ছেলে খুন হয়েছিলেন, হরগোবিন্দ দাস ও চন্দন দাস, সেই বাড়িতে তিনি হাজির হন এবং সেখানে গিয়ে তাদের সঙ্গে তাদের বাড়িতে বসে বেশ কিছুক্ষণ সময় কাটান এবং তাদের যা অভাব, তাদের যা অভিযোগ সঙ্গে যা তারা চাইছেন, যে কি চাইছেন তারা, সেই সমস্ত কিছুই শোনেন। তারপরে তাদের বাড়িতে যে অনুদান, যে টাকা, একটি চেক, সেই চেক দেওয়া হয়, যে 20,02,000 টাকা, 10 লক্ষ করে দুজন যে বাড়িতে মারা গেছে সেই বাড়িতে টাকাটা দেওয়া হয় এবং তারপরে তাদের সঙ্গে অনেকক্ষণ থাকেন এবং থেকে কথাবার্তা বলার পর যে তাদের যে তারা কি চাইছেন, তাদের একটাই দাবি যে তারা চাইছে যে স্থায়ী বিএসএফ ক্যাম্প এবং পাশাপাশি এর আগেও যে ওই বাড়িতে যে সরকারি যে রাজ্য সরকারের তরফ থেকে যেটা পাঠানো হয়েছিল, স্থানীয় বিধায়ক এবং এমপি জেনারেল রয়েছিলেন, তাদেরকে দিয়ে পাঠানো হয়েছিল এবং সেই যে সাহায্য কিন্তু প্রত্যাহার করেছিল। তারপরে শুভেন্দু অধিকারী তিনি আজকে বিরোধী দলনেতা তিনি সশরীরে হাজির হন সেই জাফরাবাদের বাড়িতে এবং সেই বাড়িতে গিয়ে সেই 20 লক্ষ টাকা সঙ্গে 20,02,000 টাকা সেই টাকাও তিনি তাদের হাতে তুলে দেন, চেক তুলে দেন। সঙ্গে যা পাশাপাশি যে আরো যে সমস্ত গ্রামগুলো রয়েছিল, ঘোষপাড়া, আরো যে সমস্ত গ্রাম, সেই সমস্ত গ্রামেও তিনি গিয়ে আর সেখানে যে সমস্ত জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সমস্ত জায়গায় তিনি তাদের সেই এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদেরও যে কি দায়িত্ব, কি চাইছেন, সেই সমস্ত বিষয়ে তিনি খতিয়ে দেখেন। ধন্যবাদ রফি। কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের। আমি হিন্দু হৃদয় স্থান নিয়ে নিয়েছি, পরম প্রাপ্তি। এই পরিবার নাকি সিপিএম বলেছে, প্রমাণ হয়ে গেল। পরিবার কার? পরিবার হিন্দু। দাদা কি দেখলেন বাড়িতে এসে আজকে এখানে? ভয়ঙ্কর অবস্থা, আতঙ্ক। সবাই বলছে বিএসএফ এর ক্যাম্প চাই, এনআইএ তদন্ত চাই। আর আজকে কি দিলেন পরিবারকে? এরা মুখ্যমন্ত্রীর 10 লাখ টাকা প্রত্যাখ্যান করেছে। আমি 10,01,000 টাকা করে দুটো মৃত পরিবারকে দিয়েছি, গ্রহণ করেছি। হিন্দুদের কাছে আমি কৃতজ্ঞ, এদের কাছে মুখ্যমন্ত্রী ব্রাত্য আর বিরোধী দলনেতা তাকে অ্যাকসেপ্ট করেছে। প্রমাণ হয়ে গেছে যে হিন্দুদের জন্য আমরা সঠিক পথে আছি। শহর কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ধাপার গুদামে আজ বিধ্বংসী অগ্নিকাণ্ড, সেই ছবি আপনাদের দেখাবো। শহর কলকাতায় আবারও বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। প্লাস্টিক টায়ারের গুদামে আগুন, ট্রান্সফর্মার বিস্ফোরণ থেকে আগুন, ঘটনাস্থলে দমকলের 12টি ইঞ্জিন, প্রায় ঘন্টা 2 ধরে জ্বলছে আগুন। দাউ দাউ করে জ্বলে 3টি কারখানা। আপনাদের দেখাচ্ছি সেই মুহূর্তের ছবি। শহর কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ধাপার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আপনাদের দেখাচ্ছি সেই ছবি। দাউ দাউ করে জ্বলছে আগুন, ট্রান্সফর্মার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 12টি ইঞ্জিন। কি বলছেন স্থানীয়রা শোনাবো আপনাদের।
খুব আগুন লেগে গেল এখানে, আগুন লেগে পুরো একদম ধোয়া করে জ্বলে গেল, অনেক ধোঁয়া উঠছিল হাওয়াতে। হ্যাঁ, ট্রান্সফরমার থেকে কে থেকে সেটা বলতে পারছি না, কিন্তু প্রচুর আগুন লেগেছে। হ্যাঁ, আতঙ্কে রয়েছি তো, যে কি হবে, যে এখনো তো নেভাতে পারিনি ফায়ার ব্রিগেড সারালা, ভয়ে ভয়ে লাগছে, কি হবে দেখা যাক। হ্যাঁ, কিন্তু এখনো চেষ্টা চলিয়ে, দেখতেই পাচ্ছেন কত আগুন এখনো জ্বলছে। এটা একটা ঘানা বস্তি, দুর্গাপুর আমাদের ঘানা বস্তি আছে। এটাকে আমরা চাইবো কি বস্তির মধ্যে যাতে কোনো কারখানা না থাকে। যেমন আমাদের সামনে একটা পঙ্কজের কারখানা আছে, ওটা প্লাস্টিকের গোদাম, হাত হালকি পাঁচিল টেনেছে, কিন্তু আমরা চাইবো কি বস্তির মধ্যে যাতে কোনো রকমের কারখানা না থাকে। শহর কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আপনাদের দেখাচ্ছি সেই মুহূর্তের ছবি। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আপনারা দেখছেন সেই ছবি, প্লাস্টিক এবং টায়ারের গুদামে আগুন। ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। আপনাদের দেখাচ্ছি সেই ছবি, চারিদিকে ছড়িয়ে পড়ে, মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন। ধাপার গুদামে আজ বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা, প্রায় 2 ঘন্টা ধরে জ্বলতে থাকে আগুন। প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। ধাপা সংলগ্ন এই এলাকায় পুরসভার 58 নম্বর ওয়ার্ডের একেবারে আজ একদম ভস্মীভূত হয়ে গিয়েছে 3টি গুদাম। এখানে প্লাস্টিক ও টায়ারের 3টি গুদাম ছিল, যেটা জানা গিয়েছে যে কার্যত ট্রান্সফরমার ব্লাস্ট করে এই আগুন লাগে এবং 3টি গুদাম কার্যত ভস্মীভূত হয়ে যায়। দমকলের 15টি ইঞ্জিন আসে এবং আপাতত আন্ডার কন্ট্রোল রয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছে ডিএফও। পুরো গোটা এলাকা কিন্তু কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে, সেই ছবি কিন্তু দেখাচ্ছি। এখানে একটা প্লাস্টিকের গুদাম ছিল এবং সেই গুদাম কার্যত এই মুহূর্তে ভস্মীভূত হয়ে গিয়েছে। পাশাপাশি কিন্তু এই ধাপা সংলগ্ন এলাকা আবর্জনা ফেলা হতো এবং চারিপাশে বস্তি এলাকা থাকায় সাধারণ মানুষ কিন্তু যথেষ্ট আতঙ্কে। তবে যেটা ডিএফও জানিয়েছে যে এই মুহূর্তে 15টি ইঞ্জিন এসে আপাতত আগুন কন্ট্রোলে এনেছে এবং দমকল বাহিনী অর্থাৎ দমকল কর্মীরা যেমন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করে, কারণ যেহেতু প্রচণ্ড হাওয়া ছাড়ছিল সেই কারণ কিন্তু আগুন অতি দ্রুত ছড়িয়ে পড়ছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে দমকল কর্মীরা যেমন যুদ্ধকালীন তৎপরতায় এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, স্থানীয়রাও কিন্তু সাহায্য করেছে এবং স্থানীয়রাও কিন্তু দমকল কর্মীদের সঙ্গে যথেষ্ট হাত লাগিয়ে যথেষ্ট সাহায্য করে তারা এই আগুন আপাতত আন্ডার কন্ট্রোল অর্থাৎ আয়ত্তে আনা সম্ভব হয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছে। এবং যেটা জানা গিয়েছে যে রীতিমতো বৈদ্যুতিক অর্থাৎ ইলেকট্রিক ট্রান্সফরমার ব্লাস্ট করে কিন্তু এই আগুন লাগে, তারপরেই কিন্তু একের পর এক গুদাম কার্যত ভস্মীভূত হয়ে যায়। ক্যামেরায় শ্রীকান্তর সঙ্গে স্বপ্না, নিউজ টাইম, কলকাতা। প্রাইম টাইম এখন এ পর্যন্ত। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলি নিয়ে সন্ধ্যে 6টায় প্রত্যেকদিন দেখুন প্রাইম টাইম। এখন বিরতির পর দেখুন নিউজ এক্সপ্রেস এবং সন্ধ্যে 7টায় পম্পির সঙ্গে দেখুন বেঙ্গল লাইভ।